সামনে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যে জ্যোতিষী সেই বালকের চেহারার দিকে তাকার পরে বলতেছে তোমার হাতটা আমি একটু দেখতে চাই। ছোট্ট বালক যখন সেই সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষীর সামনে হাতটা বাড়াই দিয়েছে, জ্যোতিষী হাত দেখে বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। ছোট্ট বালক আর এই জ্যোতিষীর মধ্যকার ঘটনা দেখে ছোট্ট বালকের বাবাকে ওই বালকের একজন আত্মীয় খুব দ্রুত ডেকে নিয়ে আসছে। ওই ছোট্ট বালকের বাবা কিন্তু কোনো সাধারণ লোক না, খুব অসাধারণ ওই সময়ের একজন সম্রাট ছিলেন। তা সম্রাট নিশ্চিতভাবেই খুব জ্ঞানী মানুষও ছিলেন, খুব ভালো মানুষও ছিলেন। তো উনি জ্যোতিষীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছে যে সামথিং ডিফারেন্ট, ভিন্ন কিছু হয়তো বা জ্যোতিষী লক্ষ্য করছে এই ছোট্ট বালকের মধ্যে। তখন উনি জ্যোতিষীকে অভয় দিল যে আপনি যা কিছু দেখছেন সেটা আমাকে জানাতে পারেন। তখন ওই জ্যোতিষী বলতেছে যে মাননীয় সম্রাট, আপনার এই সন্তান, তার চেহারা, তার হাতের মধ্যে যে রেখা, এইটা দেখে আমি যেই জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই ছোট্ট বালকের সুনাম আপনার সুনামকে ছাড়াই যাবে। তো এই ঘটনা শোনার পরে বাপ যদি শোনে যে ছেলে তার মর্যাদাকে কাটিয়ে ছাড়িয়ে আরও সামনে যাবে, তখন একজন বাপ সবচেয়ে বেশি খুশি হয়। তা ওই সম্রাটও খুবই খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সেই জ্যোতিষীকে বলছেন যে আপনি কি চান। তা জ্যোতিষী বলছে যে আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা যদি সত্যি হয়, এইটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তারপরও সম্রাট তো কিছু দিব না, এটা কেমন হয়? তা বলছে ঠিক আছে, আপনার কোনো যদি সাজেশন থাকে বলেন একটু। তখন ওই জ্যোতিষী সম্রাটকে কয়েকটা সাজেশন দিয়েছে, কয়েকটা বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিগুলোর মধ্যে একটা বুদ্ধি ছিল যে এই ছোট্ট বালক কিন্তু সাধারণ কোনো বালক না, একে সবসময় আপনি আপনার আশেপাশে রাখবেন। তা সম্রাট চিন্তা করছে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী যেহেতু এই পরামর্শ দিয়েছে, তাহলে আমার ছোট্ট শিশুকে আমার সাথেই রাখতে হবে। ছোট্ট শিশুর বয়স 8 থেকে 10, সবসময় সম্রাটের পাশেই থাকে। একবার হলো কি, ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী ওই সময়ের যে, উনি হচ্ছে ওই সম্রাটকে ভিজিট করতে আসছে। তা যেটা হয়, একজন সম্রাটের সাথে কেউ যখন দেখা করতে যায় তখন নিশ্চিতভাবেই কোনো উপহার নিয়ে যায়। তো ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন ব্যবসায়ী, উনি ওই সময়ের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোড়া নিয়ে আসছে। ঘোড়াটা এত শক্তিশালী এবং এত আকর্ষণীয়, রাজ্যের যারা সম্রাটের খুব কাছের মানুষজন ওই ঘোড়া দেখে একটু লোভ হয়েছে। সম্রাটকে বলতেছে যে আমাদের একটা আর্জি আছে, যদি একটু শুনেন। বলছে বলো। বলতেছে যে আমাদের মনটা চাচ্ছে আমরা একটু ওই ঘোড়াটার মধ্যে একটু চড়তে চাই। তা সম্রাট খুব ভালো মানুষ ছিলেন, খুব উদার ছিলেন। বলছে ঠিক আছে চলো। তা কে আগে চড়বে কে পরে চলবে? পরে বলল যে ঠিক আছে, অ্যাকর্ডিং টু এইজ, বয়স অনুসারে যার বয়স বেশি সে আগে চড়বে। তা সিনিয়র যে, উনি চড়তে গেছে। ঘোড়া যখনই উঠতে গেছে, ঘোড়া এমন একটা ধাক্কা মারছে একদম পড়ে গেছে। তখন সবাই চিন্তা করলো বয়স্ক মানুষ, এই জন্য বোধহয় ঘোড়ায় চড়তে পারছে না, তার চাইতে যে জুনিয়র সে যাচ্ছে। ও বাবা, এ ঘোড়ায় যখনই চড়তে মুভমেন্টে গেছে, চড়ার মুভমেন্ট, ওই সময় ঘোড়া দ্বিগুণ বেগে তাকে ধাক্কা মারছে। সবাই তো মহা চিন্তায় পড়ে গেল, এত আকর্ষণীয় ঘোড়া, আমাদের জীবনে চড়ার যে ইচ্ছা এটা কি পূরণ হবে না? এইরকম করে 8-10 জন চেষ্টা করছে, প্রত্যেকেই ঘোড়ায় চড়ার অ্যাটেম্প নিছে, ঘোড়া ধাক্কা মেরে ফেলে দিছে। ওই যে সবচাইতে ধনী মানুষ যে ওই ঘোড়া নিয়ে আসছে, উনিও একটু বিব্রত যে কি হইল হঠাৎ করে ঘোড়ার, যে ঘোড়ায় কেউ চড়তেই পারছে না। তখন ওই ছোট্ট বালক তার বাবাকে বলছে, বাবা আমি এই ঘোড়ায় চড়বো। সবাই বলছে না না মহামান্য সম্রাট, আপনার আমাদের এইটা ভবিষ্যৎ, একে এই ঘোড়ায় চড়তে দেওয়া যাবে না, ফেলাই ফেলবে। তো বলছে খুব করে ধরে যে না বাবা, আমাকে একটু চড়ার সুযোগ দিতে হবে, আমি চড়বো। তো এই কথা শোনার পরে সবাই বলতেছে না না, ওকে চড়তে দেওয়া যাবে না। ওর বাবা বলছে না বাবা, তুমি দেখতেছো না তোমার বড় বড় যারা আঙ্কেল শ্রেণীর মানুষ তারাই চড়তে পারলো না, তুমি কীভাবে চড়বা? তো বলছে খুব কনফিডেন্টের সাথে যে বাবা আমি চড়তে পারবো। তখন সবাই সিকিউট, মানে আলাদা যদি ধাক্কা মেরে দেয়, সবাই জাল ধরে বসে আছে যে ওই ছোট্ট বালককে চড়তে গেলেই তো ধাক্কা মারবে, সে ওইখানে যাতে পড়ে। কিন্তু হতবাক করার ব্যাপার
ওই ছোট্ট শিশু 8-10 বছর বয়স, যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, সে ঘোড়ার কাছে গেল, একটা ছোট্ট কাজ করলো, বাস জাম্প করে ঘোড়ায় উঠে পড়ল। খালি উঠে পড়লো তাই না, ঘোড়ায় রানিং শুরু করে দিছে। 10-12-15 মিনিট চতুর্দিকে চক্কর লাগায় এসে আবার যেখান থেকে সে উঠছিল সেখানে থামলো। সেনাপতি, তারপরে যারা বড় বড় বীর, তারা হতবাক হয়ে গেছে, কিরে এই ছোট্ট বালক 8-10 বছরের, আমরা কেউ ঘোড়ায় চড়তে পারলাম না, এ চড়তে পারলো, কারণটা কি? তখন ওর বাবা বলতেছে, বাবা তুমি ঘোড়ায় চড়তে পারলা, তোমার আঙ্কেলরা বড় বড় যারা সেনাপতি বীর এরা চড়তে পারলো না, কারণটা কি? তা বলছে, বাবা আমি ঘোড়াটার দিকে লক্ষ্য করছিলাম যে হ্যাঁ, তা ঘোড়াটা খুব বিরক্ত ছিল। কি কারণে? বলছে যে ঘোড়াটা যে জায়গায় ছিল সূর্যের আলো এমন অ্যাঙ্গেলে পড়তেছিল যে ওই ঘোড়াটা তার ছায়াটা দেখে খুব অস্বস্তির মধ্যে ছিল। ঘোড়াটা তো খুব আকর্ষণীয়, ওর ছায়া দেখে সে তাকে একটা কম্পিটিটর মনে করছে, যে তার সামনে হয়তো বা আরেকটা কেউ তার সাথে কম্পিটিশনে আসে। এই জন্য যেই ওর ঘোড়ার মধ্যে চড়ার চেষ্টা করতেছে সে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে। তা বাবা তুমি কি করলা? বললো, আমি যে ঘোড়াটা যেই অ্যাঙ্গেলে ছিল তার মুখটা একটু সরায় নিলাম, এমন অ্যাঙ্গেলে দিলাম ঘোড়াটা তার ছায়া আর দেখতে পাচ্ছে না। তখন সে চিন্তা করতেছে আমার কম্পিটিটর তো চলে গেছে, মন খুশি, খুব খুশি। তখন আমি আরাম করে চললাম। সবাই তো অবাক হয়ে গেছে, এই ছোট্ট শিশু এই জিনিসটা লক্ষ্য করছে, আমরা কেউ লক্ষ্য করলাম না। তখন সম্রাট খুব খুশি, বলছে, বাবা তুমি আমার কাছে কি চাও বলো। তা সবাই চিন্তা করতেছে, যতই ঘোড়ার এই কেরামতি সে দেখাক, ছোট্ট 8-10 বছরের শিশু কি যাবে। ও বলতেছে, বাবা আমি পারস্য চাই তোমার কাছে। পারস্য চাই কথাটা অনেকে আমরা বুঝতে পারবো না যে এটার মানেটা কি। বাংলাদেশের একটা 8-10 বছরের ছেলেকে যদি বলা হয় যে বাবা তুমি এখন কি চাও, সে যদি কয় আমি সারা পৃথিবীর আমেরিকা, রাশিয়া এগুলো সব দখল করব, এই কথার লোড যা বুঝায়, ওই সময়ে পারস্য জয় করার তার চাইতে বেশি লোড ছিল। তার মানে পারস্য ছিল ওই সময়ের সুপার পাওয়ারফুল কান্ট্রি, ওইটা সে দখল করতে চায় যে বাবা আমি ওইটা জিতবো। ওর বাবাও জানতো যে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এতটা উজ্জ্বল ওর বাবা একটু ঘাবড়াই গেছে। বলছে যে বাবা ঠিক আছে, পারস্য আশেপাশের যারা ছিল এরাও করছে যে কিরে এ যদি পারস্য দখল করতে চায়, যদি এই চিন্তা পারস্য সম্রাটের কাছে যায় তাহলে আমাদের তো এখনই শেষ করে ফেলবে। যাই হোক, ওর বাবা বলছে ঠিক আছে তুমি এখানে থাকো। ওর বাবা যুদ্ধে চলে গেল। যুদ্ধে যাওয়ার পরে কয়েকটা রাজ্য দখল করতে করতে হঠাৎ করে তার বাবা হচ্ছে যে যুদ্ধে হচ্ছে নিহত হলো। তার মানে সম্রাট শেষ। সম্রাট যখন শেষ হয়ে যায় সাধারণভাবে, তখন তো আর ওই গণতন্ত্র ভোট এগুলো ছিল না। কে তাহলে রাজ্য দখল করবে? রাজ্যের ক্ষমতা কার হাতে আসবে? ওই ছোট্ট শিশু বলতেছে অটোমেটেড সেই ক্ষমতার অধিকারী। তা আশেপাশের যারা লোকজন আছে তারা চিন্তা করতেছে যে আমরা অন্য যে আশেপাশের যে রাজ্যগুলো আছে তাদের সাথে একটু লিয়াজও করি। আর অন্য রাজ্যরা চিন্তা করতেছে যে সম্রাট যেহেতু নাই, ছোট্ট এক শিশু কি করবে, এই রাজ্য দখল করব। এই রকম পারস্পরিক কথাবার্তা চলছে। ওই যে জ্যোতিষী হাত দেখছিল, চেহারা দেখছিল, বলছিল না যে সাধারণ কোনো বালক না, এ অসাধারণ কিছু করবে। এবং কয়েকটা সাজেশন যে দিয়েছিল তার মধ্যে একটা সাজেশন ছিল আপনার সাথে সবসময় রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 সাজেশন ছিল যে খুব ভালো কোনো টিচারের কাছে আপনার সন্তানকে শেখাবেন। তো ওর বাবা বিখ্যাত সম্রাট যখন যুদ্ধে মৃত্যুবরণ করলো, এবং ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে জ্যোতিষী যে তার হাত দেখছিল, এর মাঝখানে কিন্তু 5-6 বছর সময় অতিক্রান্ত হয়েছে। এবং এই 5-6 বছরের মধ্যে একটা অসাধারণ ঘটনা ঘটছে। ঘটনাটা কি? ওর বাবা যখন শুনলো যে খুব ভালো কোনো টিচারের কাছে আমার সন্তানকে পড়াতে হবে, তখন উনি খোঁজ লাগালো যে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার কে আছে। খুঁজতে খুঁজতে উনি একজনের খোঁজ পেয়েছে যে ওই সময়ে সব মানে রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন। ওনার কাছে লোক পাঠাইলো, বলল যে আমাদের সম্রাটের যে ছেলে তাকে পড়াইতে হবে। তো উনি বলছে আমি কারো বাড়ি যেয়ে পড়াই না। বলছে না, সম্রাট তার ছেলেকে পড়াইতে হবে। বলছে তোমরা ফিরে যাও। সম্রাট আবার বলছে যে টিচার মানুষ তো, কোনো বেয়াদবি করবা না, উনি কি বলে সেটা আমাকে জানাও। টিচার যখন এইরকম কথা বলছে, বলার পরে ওরা আবার সম্রাটের কাছে আসছে।
সম্রাট শোনার পরে বলছে আমি নিজে যাব। সম্রাট নিজে চলে গিয়েছে। যাওয়ার পরে বলছে যে আমি আমার যে সন্তানকে আপনার কাছে পড়াতে চাই, এটা কোনো সাধারণ সন্তান বা সাধারণ বালক নয়। এবং এই যে মাঝখানের যে ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো উনি বলে দিয়েছে। তখন ওই টিচারেরও একটু খুব আগ্রহ হলো যে দেখি তো আসলে এই বালকটা কত অসাধারণ। তখন ওই ছোট্ট বালককে বলল যে ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব। ওই ছোট্ট বালককে টিচারের সামনে নিয়ে আসা হলো। টিচার ওই ছোট্ট বালককে কয়েকটা প্রশ্ন করলো। করার পরে ওই ছোট্ট বালক এত অসাধারণ উত্তর দিল। ওই টিচার বলল যে আমি তাকে কয়েকদিন পড়াবো, এটা সিদ্ধান্ত আমি আসলাম যে কয়েকদিন পড়াবো। কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, কয়েকদিন পড়ানো যখন শুরু করছে, ওই বালকের মধ্যে এমন এমন কোয়ালিটি দেখলো, এই কয়েকদিনটা গিয়ে 4 থেকে 4.5 বছর লম্বা সময় ওই টিচার ওই বালককে পড়াতে থাকলো। এবং যা কিছু উনি পড়িয়েছেন তার মধ্যে 3টা খুব দামি শিক্ষা উনি দিয়েছেন। যেই দিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্টের, তখন ওই স্টুডেন্ট বলছে যে স্যার আপনি তো আমাকে অনেক শিখিয়েছেন, আমাকে এমন 3টাও পরামর্শ দেন যেটা আমি সবসময় মনে রাখবো। টিচার তাকে 3টা পরামর্শ দিল। এবং এই 3টা পরামর্শ, যেমন আমরা সূরা ফাতিহায় 7টা লাইন পড়ি না, 7টা আয়াত, ওই টিচার যা কিছু শিখিয়েছে তার সামারি উনি 3টা লাইনের মধ্যে করে দিয়েছে। এই 3টা লাইন অলওয়েজ মাথা রাখবা। ওই ছোট্ট বালক যখন 15-16 বছর বয়স, তার বাবা এক জায়গায় যে যুদ্ধে গিয়ে নিহত হলো। তখন তার টিচারের যে প্রথম পরামর্শ, সেই প্রথম পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেল। এবং প্রথম পরামর্শ অনুযায়ী উনি যে যুদ্ধটা করছে, সেই যুদ্ধে উনি জয়লাভ করলো। এরপরে আরও দ্বিতীয় পরামর্শ, তৃতীয় পরামর্শ, এই জায়গায় আমি আসবো, এইটা জায়গায় আসবো, এটাতে আমরা আবার ফিরে আসবো। তার আগে আমি অন্য জায়গায় যেতে চাই। যতটুকু আমি বলছি আমি কিন্তু ধরি, এটা কিন্তু আমার স্পিচের নিয়মই আমি যা কিছু বলবো সেটা কিন্তু ধরবো। আমি একটু জাস্ট টেস্ট করি যে কে কীরকম করে মন দিয়ে শুনছে। নাম্বার 1 যেটা আমি বলছি, যে যেই টিচার ওই ছোট্ট বালককে পড়াচ্ছিল কত বছর পড়িয়েছে? ভেরি নাইস, 4.5 বছর, 4 থেকে 4.5 বছর, প্রত্যেকে জানছে। কয়টা উপদেশ দিয়েছিল? 3টা। 15-16 বছর বয়সে তার বাবা যুদ্ধে হত্যা হয়েছে, তার বাবা যুদ্ধে মারা গিয়েছে। এই তো, এই জায়গায় কিন্তু আমি আবার ব্যাক করব, কিন্তু তার আগে আরও ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এই জায়গায় আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। আমাদের এইখানে যারা যারা আছি প্রত্যেকেরই এই যে আমি হাত দিলাম, এইটাকে কি বলে? খুব কঠিন কিছু, কি বলে? মাথা। এটা কি? মাথা। এই মাথার মধ্যে একটা দাড়ি পাল্লা আছে। কি আছে? বলতে হবে কি আছে? সবাই বোধহয় একটু অবাক যে কই দাড়ি পাল্লা তো দেখা যায় না, মাথার মধ্যে দাড়ি পাল্লা আসতেছে কিভাবে? সত্যি কথা আসতেছে। এই দাড়ি পাল্লার 2 দিকে 2টা পাল্লা পাথর আছে। একটা পাল্লার মধ্যে আছে কষ্ট, পেইন, আরেকটা পাল্লার মধ্যে আছে আনন্দ, প্লেজার। একটা পাল্লার মধ্যে কি আছে? পেইন, আরেকটার মধ্যে, আচ্ছা ইংরেজি শব্দ কঠিন বললাম, কষ্ট, আরেকটা আনন্দ। সহজ করে বলি, একটা পাল্লার মধ্যে কি আছে? আরেকটা আনন্দ। কিছু কাজ করলে যে মজা লাগে, তার মানে ওই আনন্দ হয়, মজা লাগে যেই পাল্লা, সেই পাল্লা তখন ভারী হয়ে যায়। আর কিছু কাজ আছে যেই কাজ করলে কষ্ট হয়, তখন ওই কষ্টের যে পাল্লাটা সেটা ভারী হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে কষ্টের পাল্লা এবং আনন্দের পাল্লা, দুঃখের পাল্লা এবং মজার পাল্লা, এই দুইটার মধ্যে আমরা সবসময় কোন পাল্লাটার দিকে ফোকাস করতে চাই? কষ্ট নাকি আনন্দ? কোনটা? আনন্দ। সবাই কয় যে মজা লাগলে ভালো লাগে, যেই জিনিসটা মজা লাগে সেই জিনিসটা সবাই করতে চায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা যে একটা কাজে মজা পাই, একটা কাজ করলে যে ভালো লাগে, এইটার পিছনে একটা ছোট্ট উপাদান আছে, ছোট্ট উপাদান। সেই উপাদানটা আমাদের ব্রেইনে তখন তৈরি হয়। তার মানে যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কাজ করার পরে যদি ভালো লাগে, তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয়। কি হয়? একটা উপাদান তৈরি হয়। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত,
তারা নামাজ পড়ার পর একটা ভালো লাগা হয় না, যে ভালো লাগলো নামাজ পড়লাম, তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয়। আজান হয়েছে, নামাজ পড়ি নাই, মনটা খোঁচর মোচর করতেছে, কখন নামাজ পড়বো, তারপরে হচ্ছে ওই যে ব্রেইনে ওই উপাদানটা তৈরি হবে, মজা লাগবে। তার মানে একটা কাজ করে যদি মজা লাগে যখন, তখন ওই উপাদানটা তৈরি হয়। খুব সহজ কথা। যেই লোকটা রেগুলার নামাজ পড়ে প্রত্যেক দিন, নামাজ পড়ার পরে তার ব্রেইনে যে উপাদানটা তৈরি হইলে পরে মজা লাগে, সেই উপাদানটার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? আচ্ছা, ডু মানে করা না, এই যে ডু, ডিও, ডু, এইটা দিয়ে ডোপামিন নামটা একটু বলি। ডোপামিন, আচ্ছা মনে রাখার একটু বুদ্ধি শেখাই দিতে হবে। ওই যে কেউ চাকরি হইলে কিন্তু মাদকে অ্যাডিক্টেড কিনা এটা জানার জন্য একটা টেস্ট আছে, যার নাম হচ্ছে ডোপ টেস্ট। কি নাম? ডোপ। ওইটার সাথে রিলেটেড ডোপামিন। কি নাম? ডোপামিন। একটা কাজ করলে যে মজা লাগে, ওই সময় ব্রেইনে ডোপামিন তৈরি হয়। কি তৈরি হয় বলি? ডোপামিন। ডোপামিন তৈরি হবে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম যে একটা কাজ করলে মজা লাগে, মজা লাগলে কি হয়, তখনই মজা লাগবে যখন ডোপামিন তৈরি হবে। এই জিনিসটা সারা পৃথিবীতে যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা কিছু বানিয়েছে, এরা এই জিনিসটা জানে। ওরা জানার পরে করছে কি, যে এমন কি কোনো বুদ্ধি আছে যে কৃত্রিমভাবে, নকলভাবে ডোপামিনটা তৈরি করে ব্রেইনে দেওয়া যায়? বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ শুরু করে দিছে। করতে করতে কছে হ্যাঁ বুদ্ধি আমরা পাইছি। কছে কও কি? কয় হ্যাঁ। কয় কীরকম বুদ্ধি? বলছে যে যত লাইক তত ডোপামিন। অনেকে আছে না, ফেসবুকে একটা ছবি দিল, কয় যে লাইক 10,000, ওরে বাপ মন খুশি, ডোপামিন। 20,000, আরও মন খুশি, কয় ডোপামিন বাড়ি গেছে। 1 লাখ, মন তুলকালাম খুশি। কেন? কারণ ডোপামিন খরণ হচ্ছে। এরা কাছে পায়া গেছি টেকনিক, যেই কাজেই করবে লাইক লাগাও। এবং যখনই এই লাইক সে দিচ্ছে, অনেকে কয় যে আমার 5,000 বন্ধু, আমার 50,000 ফলোয়ার, যখনই এই কথাটা বলি তখন আমাদের ব্রেইনে ডোপামিন খরণ হয়। এবং অনেকে আছে এই টেকনোলজিকে খুব ভালো কাজে ব্যবহার করা যায়, কিন্তু কেউ যদি এই লাইক আর হচ্ছে যে ডোপামিনের নেশায় পড়ে, ওর অবস্থা কত ভয়ঙ্কর হইতে পারে আমরা এখনই দেখব। খুবই ভয়ঙ্কর। আগেকার দিনে যখন আমরা বনে জঙ্গলে থাকতাম, তখন সবচেয়ে যে বীর শ্রেষ্ঠ, ধরা যাক যে একটা বাঘ শিকার করে ফেলছে, 10টা মহিষ শিকার করে নিয়ে আসছে, ও হচ্ছে সবচেয়ে বড় বীর। কেন? কারণ ওই সময় বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, আর বিপক্ষ শক্তিকে অ্যাটাক করে ধ্বংস করতে হবে। ওই সময় সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী লোক, সে সবচাইতে হচ্ছে মর্যাদাপূর্ণ হইতো। দিন যত আগায় গেছে, তত মানুষ দেখছে যে না, এই শারীরিক শক্তির চাইতে মানসিক যে টেকনোলজি, মানসিক যে শক্তি, এইটা ব্যবহার করে আরও দ্রুত সব কিছুকে কন্ট্রোল করা যায়। এবং এখনকার সময় এই যে আমরা যে পড়াশোনা করি, এটার পিছনেও আমাদের আছে যে রেজাল্ট ভালো হইলে সবাই খুশি হবে, ডোপামিন করণ হবে। একটা ভালো বক্তব্য দিলাম, মানুষ খুশি হইলো, ডোপামিন করণ হইলো। একটা দামি কাপড় পরলো, মানুষ বলতেছে খুব ভালো লাগতেছে, ডোপামিন করণ হচ্ছে। একটা দামি পারফিউম ব্যবহার করছে, খুব ভালো লাগতেছে, ডোপামিন করণ হচ্ছে। তার মানে যেই কাজে যত বেশি ডোপামিন, সেই কাজে তত বেশি আনন্দ। এখন প্রশ্ন হলো যে ন্যাচারাল, নর্মাল যে কাজ আছে, সেই কাজে ডোপামিন বেশি ক্ষরণ হয়, নাকি অ্যাবনর্মাল কাজ যেটা আনন্যাচারাল, আর্টিফিশিয়াল, সেইটাতে ডোপামিন বেশি খরচ হয়? এটা খুব ইন্টারেস্টিং। এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। দাড়িপাল্লার কথা খেয়াল আছে তো? একদিকে ছিল কষ্ট আর একদিকে আনন্দ, এবং প্রত্যেকেই খালি চাচ্ছে যে বেশি পরিমাণ ডোপামিন ক্ষরণ হোক, বেশি পরিমাণ আনন্দ আসুক, এবং মনটা তখন খুব উৎফুল্ল থাকে। আর এই জিনিসটাই বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে, এরা এই বুদ্ধিটাই কাজে লাগায় তারা কি ধ্বংসটা করছে, এবং এটার জন্য আমরাও কিভাবে দায়ী সেটা আমরা এখনই বলবো, প্রত্যেকে বুঝে ফেলবে। আমরা যখন সামনাসামনি একজন বন্ধুর সাথে দেখা হয়, তার সাথে যখন আমি কথা বলি, তার সাথে যখন আমার কথার ম্যাচিং হয়, তখন দেখা গেল ডোপামিন ক্ষরণ হইল 100 ইউনিট। কত ইউনিট? 100। মোবাইলে আমি একটা লাইক শেয়ার একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম, একটা খাইতে গেছি ছবি দিলাম, ওইখানে দেখা গেছে
500টা লাইক পেয়েছি, ডোপামিন ক্ষরণ হচ্ছে 500 ইউনিট। কয়শো? 500। সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম 100 ইউনিট, আর মোবাইলে ছবি তুলে দিছি 500টা লাইক, 500 ইউনিট। তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে? কাউকে যদি আমি বলি যে ভাই একই কাজ করলে তুমি 100 টাকা পাবা 500 টাকা, কোনটা আপনি করবেন? হ্যাঁ, 500। সবাই বলবে ভাই আমার 500 টাকা লাগবে। তা যখনই কেউ দেখে যে এরকম একটা জিনিস আমি মোবাইলে ধারণ করে ফেসবুক, ইউটিউব কোনো জায়গায় দিলাম, একটা জিনিস থেকে আমার ডোপামিন 500 ইউনিট হচ্ছে, তখন প্র্যাকটিক্যাল যে এই যে পারস্পরিক যে হচ্ছে যে ডোপামিন ক্ষরণের কাজ, সেইটা আর ভালো লাগে না, ভালো লাগে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে অল্প বয়স, যখন টিনেজ 12, 15, 18, 20 এইরকম বয়সের, তাদের কিন্তু ডোপামিনের প্রতি আগ্রহটা অত্যন্ত বেশি, এবং তারা ওই কাজটাই করতে চায় যেই কাজটাতে তার ডোপামিন যত বেশি ক্ষরণ হবে। এবং এটার ভয়ঙ্কর দিক যেটা, সেটা হচ্ছে যেই কাজে তার ডোপামিন বেশি ক্ষরণ হয়, সেই কাজটা যদি খারাপ হয়, সেই কাজটা যদি তার জন্য ক্ষতিকর হয়, সেই কাজটা যদি ধর্মের দিক থেকে নিয়ম বহির্ভূত হয়, তারপরে সে করে কেন? ওই যে ডোপামিন ক্ষরণ। যারা ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড প্রত্যেকেই জানে যে এটা খুব খারাপ জিনিস, তাহলে সে খায় কেন? কারণ তার ব্রেইনের ওই যে পাল্লা পাথরের একটা যে আছে প্লেজার, যেটা ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওইটা ডোপামিন কিছুক্ষণ পর না পাইলেই মেজাজ গরম হয়ে যায়, এবং ওই সময় তার সবচেয়ে বড় চাওয়া যে আমাকে ডোপামিন লাগবে। তো ও তো আর বুঝে না যে ডোপামিন কই পাবে। ও তখন কি করে, যেইটাতে সে অ্যাডিক্টেড, ধরা যাক কেউ অ্যালকোহল অ্যাডিক্টেড, কেউ নিকোটিনে অ্যাডিক্টেড, কেউ মরফিনে অ্যাডিক্টেড, যে যেটা অ্যাডিক্টেড, সে ওই জিনিসটা তখন নেয়, তার ডোপামিন লেভেলটা বেড়ে গেল, মন খুশি। কিছু ড্রাগ অ্যাডিক্টেড যদি আপনারা কেউ ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সে যে সময় নেশা করলো ডোপামিন লেভেল একদম বেড়ে গেছে, মন খুশি। যে কেউ বলবে ভাই এই লোকের মতো তো ভালো লোক হয় না, মন খুবই চাঙ্গা। আস্তে আস্তে ডোপামিন লেভেলটা কমতেছে, কমতে কমতে যেই লেভেলে গেলে তার ওই যে ডোপামিন একদম, মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। একজনের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস আর খাসির গোস্ত খায়, তার ক্ষুধা লাগছে, মুরগি খাসি দিছে, খাইলো, খাওয়ার পরে মাথা একদম ঠান্ডা, খুব ভালো। ওই খাওয়ার পরে কি তার আজীবন চলবে? কি হবে? 5 ঘন্টা 7 ঘন্টা পর আবার ক্ষুধা, যেই সময় ক্ষুধা লাগছে আস্তে আস্তে মাথা একটু গরম হচ্ছে, বলছে যে আবার খাবার লাগবে, ওই খাবারটা খাইলো, আবার ডোপামিন ক্ষরণ হইলো ঠান্ডা। ঠিক তেমনি করে যে কেউ যখন এরকম নেশা জাতীয় কোনো জিনিসে সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন যেই সময় সে ডোপামিন গ্রহণ করলো, ডোপামিন তো সরাসরি করলো না, একটা জিনিস খাইলো, সেটার মাধ্যমে তার ডোপামিন বাড়লো, বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খুব চাঙ্গা, পেটের মধ্যে ক্ষুধা লাগে নাই, খুব মন খুশি। তারপরে আস্তে 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 যেমন ক্ষুধা লাগে, ঠিক আস্তে আস্তে তার ডোপামিন লেভেলও ডাউন হয়ে যায়, হওয়ার পরে তার আবার ডোপামিন লাগবে, কোথার থেকে আবার ওইটাতে যাবে। তার মানে একবার যদি কেউ একটা চক্রের মধ্যে ঢুকে যায় একবার, তাহলে এই চক্রটা থেকে বের হওয়া, এটারও বুদ্ধি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, বের হওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন, স্বাভাবিকভাবে কঠিন। কেননা ওই ডোপামিনের সার্কেলটা যখনই তার ক্ষুধা লাগবে, ওই সময় যে সে খাবার না পায়, মন যেমন খারাপ লাগে, কষ্ট লাগে, ওই রকম করে তারও মধ্যে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়। কীরকম? রাতে ঘুমায় না, খাবারের রুচি থাকে না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে মন চায় না, এবং সে ওই ডোপামিনকে নিজের মধ্যে আনার জন্য যা খুশি তাই করা যায়। এই যে আমরা দেখি যে বিভিন্ন যে সন্ত্রাসী, বদমাইশ, গুন্ডামি যারা করে, তাদেরকে কিভাবে করায়, ওই মাফিয়া শ্রেণীর যে লোক, তারা জানে, ওরা হয়তো বা মেকানিজমটা জানে না, ও বলে যে তোমার তো এখন একটা নির্দিষ্ট সময় পরে এইটা লাগবে, তা ঠিক আছে, তার আগে আগে তাকে বলে যে ঠিক আছে তুমি এই কাজটা করে আসো, যাও এক্ষুন করো, ওকে যে একটু মারো, ওর সাথে এরকম খারাপ কিছু করো, ও যে করতেছে কেন? কারণ ডোপামিন লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাইয়া, আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায়, এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি? যে এইটা থেকে আমি বাঁচতে পারবো, এইটার কোনো বুদ্ধি আছে কিনা? প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহ কত সায়েন্টিফিক, কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে, এই জন্য আল্লাহই জানে।
বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছাকাছি যাবা, দেখলা একটু, অশ্লীলতায় নিজে না গেলে হইলো একটু। কিন্তু আল্লাহ কি বলছেন? অশ্লীলতার নিকটবর্তী হইও না। কারণটা কি? কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই, একবার যদি ওই হাই ডোপামিন ক্ষরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি, তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট, তারপরে আরেকবার, তারপরে মনে হবে আরেকবার, প্রত্যেকবারে মনে হয় আরেকবার। এই আরেকবারটা শেষবার হয় না, আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ, তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছি, তাহলে তওবার ব্যবস্থা যেহেতু আছে, আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তওবার ব্যবস্থা আছে কিনা? আছে, খুব অসাধারণ। বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত, ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল, তারপরে হিরোইন, নিকোটিন, সিগারেট, এটাও ড্রাগ। এইগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত, যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে, পাগলামি, ওর নিজেও জানে না, মেন্টালি ইল, বুঝতেছেন আমার করতেছে এইটাই ভালো। নো, টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো, কিন্তু টেকনোলজি যদি আমাকে কন্ট্রোল করে তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব, চূড়ান্ত দাসত্ব। টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ, কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সব কিছু এখানে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে দাসত্ব। আর প্রশ্ন হলো কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে, তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা? আছে। সেটা কিভাবে হতে পারে? ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল। বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায়, তাহলে তার 1 মাস, অ্যাবসলিউটলি 1 মাসে আসছে। অনেকের মাথায় বোধহয় আসতেছে ভাই রোজাও তো 1 মাস। হ্যাঁ, 1 মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে। আচ্ছা, অনেকে বুঝতেছে না যে ভাই রোজা রাখবো মানে ঠিক জিনিসটা বুঝি নেই। রোজার দিন আমরা কি করি? সকাল একদম সূর্যাস্ত থেকে, সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম, খাবো না, কিচ্ছু করবো না, ঠিক না? ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে, সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোনো রকমের ডিজিটাল ডিভাইস, কোনো রকমের হচ্ছে ড্রাগ, যেইটাতে আমার প্রবলেম, এইটার সাথে আমি যুক্তই হব না, যুক্তই হব না। এবার অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না, সন্ধ্যার পরে তাহলে তো হবে। একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন। তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরিবের পরে আসো। তা বলছে যে মাগরিবের পরে এখন কেন, এই কথা বেশি বলো, তুমি যাও। মাগরিবের পরে সে আসছে, আসার পরে বলতেছে আমার কাজটা, বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও। তো টাকা বের করছে, বলছে নেন। বলছে না না হাতে কেন দিচ্ছ? বলছে কী করবো? ডয়ারটা খুলে দিল ওর সেক্রেটারি, বলছে ডয়ারে দাও। বলছে ডয়ারে কেন? বলছে তুমি কি বুঝো না রোজার মাসে আমি হাতে কোনো দিন এরকম খারাপ কিছু নিতে পারি? কাছে আচ্ছা ঠিক আছে। তা মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ। প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ইসলাম কত সায়েন্টিফিক। ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া আর শুরু হয় মাগরিবের পরে। ক্যালেন্ডার 3 রকমের আছে। বাংলা ক্যালেন্ডার শুভ নববর্ষ, সূর্য উদয় উঠছে, নতুন দিন শুরু। ইংলিশ নববর্ষ, 12টার পরে পাগলামি শুরু হয়ে গেল। আর ইসলাম কত সায়েন্টিফিক, ঘুমের কোনো ডিস্টার্ব নাই, আফটার মাগরিব নতুন দিন শুরু। রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি, কোন সময় শুরু করি? মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে, বাস সবাই বলছে রোজা চলে আসছে, আহলান সাহলান, শুরু করে দেই। এবং কি ইন্টারেস্টিং, মাগরিবের পরে প্রথম যে সময়টা, এইটা হচ্ছে দিনের প্রথম সময়। তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয়, এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি। নো, শুরুটা হচ্ছে আফটার মাগরিব, মাগরিবের পরে শুরু হবে। তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম, শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরিবের পরে ভালোভাবে। এবং মাগরিবে যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরিব থেকে এশা পর্যন্ত একটু পড়াশোনা করব, এশার নামাজের পরে আমি ঘুমায় যাব, এবং
ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরিব পর্যন্ত কোনো রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না, কোনো রকমের অ্যাবিউসিভ কোনো কেমিক্যাল ব্যবহার করব না ইনশাআল্লাহ। প্রত্যেকেই এই অনুযায়ী যদি 1 দিন 3 দিন 5 দিন 7 দিন চেষ্টা করে, প্রথম 7 দিন খুব কষ্ট হবে, প্রথম 7 দিন কষ্ট হবে, 7 দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে। ওই যে আল্লাহ বলছে না, তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা, এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এটার কারণে। এই যে 2 নম্বর, এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহ তাকে পাইতে হবে। প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে এর উপর একটু রহম করো, ব্রেইনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজায় দিছে। 1 সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে, মানে কষ্টের পরিমাণ কমবে। 2 সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল, ব্রেইনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, ব্রেইন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল। 3 সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে, যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওইরকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই, এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম, এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন। এবং 3 সপ্তাহ পরে 4 সপ্তাহ শুরু হইল, 4 সপ্তাহ শেষে 30 দিন যদি আল্লাহর রহমতে সেইটা করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না, এইটা যদি সে না হয়, ইনশাআল্লাহ তার যত রকমের 2 নাম্বারই ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেললো। কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে। নর্মালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায় কি কবে, যে ভাই হয় গোটায় চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল, ক্ষতি নাই। আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভভাবে বাড়তে থাকবে। জিনিসটা বুঝে নেই, আমি একটা এক্সাম্পল দিই। এই মোবাইলে যদি আমি একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ, যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আবার কেমন কথা, বিস্ময়কর। যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে। আল্লাহ বলছে যে যেইভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নর্মালি এই মোবাইলটা বোধহয় 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেইনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না, পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরও বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না, ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কীভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস দেবো, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কীভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন। অনেকে কয় না যে ভাই ছোটোবেলায় খুব পড়তাম, খুব মুখস্থ হইতো, এই ভার্সিটি ঢুকলাম তারপরে যে কী হয়েছে ভাই, ব্রেন কাজ করে না। কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে। এই ব্রেন পচে যাওয়া, এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই, এটা কী ব্যাপার? ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেন পচে যায়। আচ্ছা, একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি আছে? আছে। কীরকম? যে ভাইটা কেমন বুদ্ধি আছে, ব্রেন পচে গেছে আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবো। কীভাবে? স্বাভাবিক যে কাজ, যেই কাজ করলে তার ভালো লাগার কথা, সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে। এক্সাম্পল দিই, স্টুডেন্ট তার প্রধান কাজ কি? বই পড়া। বই পড়তে তার ভালো লাগতেছে না, কি করতেছে? আজে বাজে কাজ করতেছে, ব্রেন পচার একটা লক্ষণ। বাপ্পার সাথে ভালো আচরণ করার কথা, করতেছে না, ব্রেন পচে গেছে। টিচারের সাথে সম্মানপূর্বক আচরণ করা উচিত, করতেছে না, ব্রেন পচে গেছে। অনেকে কয় না জেনজি,
আছে না, জেনজি, এই জেনারেশন, যেটা জেনারেশন জুমার্স, এরা খুব ভালো খুব খারাপ। খুব ভালো কারা? যাদের ব্রেন পরিষ্কার আছে, স্বচ্ছ আছে। আর ধ্বংস কারা হচ্ছে? যারা ব্রেন পচায় ফেলছে। এই পচা ব্রেন, এইটাকে পরিষ্কার করে সার্ফেক্সেল দিয়ে পরিষ্কার হবে? নো। এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে। যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ, আফসোস, মন খারাপ, ব্রেন আরও পচতে থাকবে, তাহলে এই পচা ব্রেনকে পরিষ্কার করবো কি করে? অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে। বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে, তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, এরকম 5 বার বলবে। আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি, প্রথম সূরাটা আমরা কি পড়ি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার কাছে খুব শুকরিয়া, খুব ভালো আছি। 4 রাকাত নামাজে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মিনিমাম করে বলছি, মাগরিবে 5 বার, এশায় 9 বার। বিজ্ঞানীরা বলতেছে 5 বার বলো, আয়নার দিকে তাকায়। আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছি আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো রাখছো তুমি। এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি, এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা, এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি, পচা ব্রেন আস্তে আস্তে ভালো হইতে থাকবে। তার মানে যে কেউ যদি তার পচা ব্রেনকে ভালো করতে চায়, তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই, এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, উঠেই তার সাথে একটা কাজ করতে হবে, ধরবো খুব ইম্পর্টেন্ট। সেটা কি? যে অবস্থায় আছে, কেউ শুয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, বুক ভরে শ্বাস নিতে হবে। যে ভাই শ্বাস নিলে ফির আবার কী লাভ? আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা, এইটা চলে যেই জ্বালানি দিয়া, তার নাম হচ্ছে অক্সিজেন। 1 নম্বর, অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে, আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেন চলে হচ্ছে অক্সিজেন দিয়া। অক্সিজেন যত আমি বুক ভরে নিব, পিওর অক্সিজেন যাবে। নেই একটু ভালো লাগবে? নেই না কেন? এইরকম করে প্রত্যেক দিন সকালে উঠে 5 থেকে 7 বার, 10 বার, 15 বার, যত খুশি, টাকা লাগবে না, কিছু নাই, সব জায়গায় পিওর অক্সিজেন গেল, ব্রেন চাঙ্গা হয়ে গেল। আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে, যে কোনো সময় যতগুলো বিপদ আছে, আল্লাহ কাউকে হেল্প করতে লাগবে না, আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে। কি বিপদ? যে ভাই মন খুব খারাপ, খুব টেনশন, কিছু ভালো লাগে না, বুক ধরপড় করতেছে, খাওয়ার রুচি নাই, ঘুম আসে না, এই যে যত সমস্যা, কাউকে ডেকে কথা বলতে পারছি না, কিছু নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো, বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো। বিলিভ মি, যখনই এই কাজটা করব, শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে। এবং তার চেয়ে অসাধারণ, আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে, সেই নার্ভটা শান্ত হয়। এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য, একটা নার্ভ যদি শান্ত হয়, সে তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। বুক ধরপড় কমে গেল, খাওয়ার রুচি চলে আসলো, ভয় কেটে গেল, রাতের ঘুম ঠিক হইল। আল্লাহর কাছে এসছে বড় শুকরিয়া আর কি আছে? যার টাকা পয়সা সব আছে, ঘুম নাই, ওকে জিজ্ঞেস করো ভাই কি চাও, কবে আমি খালি ঘুম চাই, আমার টাকা পয়সা সব ধরে যাও। কিন্তু আমরা এটা দাম দেই না কেন? কারণ ফ্রি পাইছি। আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে। জাস্ট কাজটা কি? কাজটা হচ্ছে ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম, তারপরে কি করলাম? খুব সহজ কাজ, বুক ভরে শ্বাস নিলাম, ছাড়লাম। তারপরে দাঁত ব্রাশ করি না? আচ্ছা, বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া? এই কথা বলি না কেন? কোন হাত? ডান হাত। ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে, বামের সাথে ডানের, এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয়। যে এইটার আবার কি, ওই যে মেসি যেমন বাঁ পা দিয়ে খুব ভালো খেলে, ক্রিস্টিয়ানো রোনালদো ডান পা দিয়ে না, আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া, দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে, এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো, কালকে থেকে শুরু করা লাগবে। আজকে আমি সকাল আসার সময় এটা করছি, প্র্যাকটিস, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়। কীরকম? বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো, যে বাহ কত সুন্দর। মাথায় যখন চুলটা আশ্রাবো, বাম হাত দিয়া। আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো, খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা। যে ভাই এগুলো কী কোন? হ্যাঁ, ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। ছোট্ট ছোট্ট কাজ, রকেট সায়েন্স না, কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ। এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ, যারা একই জায়গায় থাকি,
আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি সবসময় বলি কি, আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে, যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ। কীরকম? আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম, অক্সিটোসিন ক্ষরণ হইল। অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালীগুলো আছে না, কাপড় ময়লা হইলে যেমন সার্ফ এক্সেল আর সাবান দিয়ে ধোয়, অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয়। এবং তখন হয় কি, রক্ত ঠিকভাবে প্রবাহিত হয়, ব্রেন চাঙ্গা, হার্ট চাঙ্গা, মন খুশি, যা খুশি অসাধারণ কিছু করব। বাপ মাও খুশি, আমরাও খুশি। আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সওয়াব। আল্লাহ এত সুযোগ কেন দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি। অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয়, অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়, হার্ট ভালো থাকে। একজনেরকে হাসি মুখে কথা বললাম, এন্ডরফিন ক্ষরণ হইল। এন্ডরফিন ক্ষরণ হলে কি হয়, ব্রেইনের মধ্যে BDNF, ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা উৎপন্ন হয়, মনটা চাঙ্গা হয়ে যায়। কি অসাধারণ! তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয়, এনার্জি বাড়ায়, ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায়। আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয়, ধ্বংস করে। এখন থেকে ইসলাম মানবো, আল্লাহ তো খুশি হবেই, তার সাথে মানলে আমার উপকার হবে। আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই, তোমার লাভ। তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই, তোমার ক্ষতি। তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরজ করছে করাটা, যেটা খারাপ সেইটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে। ওই যে ঘটনায় ফিরে যেতে চাই, বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে, তখন ওই টিচারকে যে সেট করলো, সেই টিচার ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল। কি নাম? আর ছোট্ট বালক যে, তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। ওই টিচার তাকে 3টা বুদ্ধি দিছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না, শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাবা না। এটা ফার্স্ট লেসন ছিল। ওর বাবা যখন মারা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশের জনকে ডাকছে, ডেকে বলছে যে কি করা যায়। বলছে যে আমরা আত্মসমর্পণ করব। ওরা বলছে এগুলো সব ডিলিট করো, আশেপাশে রাজ্য যা আছে সব অ্যাটাক করো, সব অ্যাটাক করতে হবে। এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট, সব সেন্স অ্যাটাক করবে। যখন পারস্যের যে সম্রাট, তার নাম হচ্ছে দারিউস, ও বলছে এই ছোট্ট বালক ওর বাবে বাহিনী কি করবে, ও এই কিচ্ছু না। কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে, গোটাল রাজ্য তছনছ করে জয় লাভ করে ফেলছে। জয়লাভ করার পরে অ্যারিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিয়েছিল সেটা সে কাজে লাগাইছে। দ্বিতীয় শিক্ষা কি? যা কিছু করবা সততার সাথে করবা, সব সময় সৎ থাকবা। যা কিছু ওই এলাকার ছিল সবগুলো সততার সাথে সে সবাইকে ভাগ করে দিছে। এই যে আমাদের যে নতুন বাংলাদেশ আসছে, সব যদি সততার সাথে হয় অসাধারণ হবে। আজ এই খোসর মোসর করে আগে ইতিহাস আবার আসবে, বারবার নতুন করে ইতিহাস হবে, মাঝখানে কষ্ট হবে। তো যে জিনিসটা বলছিলাম, সবাইকে যখন দিল, রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সৎ লোক, আমরা একজনের জীবন দিয়ে দিব। এরপরে উনি হচ্ছে যে একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো। আমাদের এই পাক ভারত উপমহাদেশের এইখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে। ভুলটা কি? অ্যারিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না। তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে, এরে কি করবে। তাই এই ছোট্ট করে দেখতে গিয়া দেখছে যে ওই পুরু নামে যে রাজা, সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরেই যেতে ধরছিল। শেষে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে। হারার পরে পুরুর সাথে আলেকজান্ডার 1 to 1 পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খসর মসর করছো, আর কি চাও তুমি আমার কাছে, কেমন ব্যবহার চাও? তা আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট, আমি সম্রাটের মতোই ব্যবহার চাই। অ্যারিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা, মর্যাদা অনুসারে। তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে, ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে। সাথে সাথে কি করছে, তাকে বলছে শুধু তোমার রাজ্য না, আশেপাশের কয়েকটা রাজ্যরে তুমি কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবা। তা অ্যারিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ দিগ্বিজয়ী বীরের জন্ম দেয়। এবং আল্লাহ আমাদের সব দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না, ব্রেনকে পচায় ফেলছি, নষ্ট করে ফেলছি।
এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই, সামনের যে জীবনটা হবে আমাদের, আমি সবাইকে বলবো যে আল্লাহর সাথে কানেক্টেড থাকি। আর ফ্যামিলি, আব্বা আম্মা ভাই বোন, এই বড় ফ্যামিলির যে ধারণা, এটাই সবচেয়ে ভালো ধারণা। সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সবার সাথে ভালো আচরণ, এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এইটা যদি মানি, বিলিভ মি, অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।